গতকালকে আনন্দবাজারে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার যে ওই অডিও যে তিনি দেশে ফিরবেন এবং আনন্দবাজারকেও যেটা বলেছেন দেশে ফিরবেন, দেশে ফিরে মাথা উঁচু করে ফিরবেন, সেই আলোচনাতে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ হয়েছে যে তিনি দেশে ফেরার সাহসটা সত্যিই দেখাবেন কিনা যখন তার মাথার উপরে মৃত্যুদণ্ডের খড়গ রয়েছে এবং সরকার মানে তার ওই মৃত্যুদণ্ড কার্যকর করার সাহস দেখাবে কিনা, কিংবা সেই আদেশের ক্ষেত্রে শেখ হাসিনা ফিরলে তাকে পরিপূর্ণভাবে তিনি যেন আইনি পদক্ষেপগুলো নিতে পারেন এবং অধিকারটা ঠিকভাবে পান, সেই ব্যাপারে সরকার উদ্যোগী হবে নাকি রায় হয়েছে দাও ঝুলিয়ে দাও এই ফর্মুলাতে সরকার যাবে। এই আলোচনা যখন হচ্ছিল এবং আনন্দবাজারের সাক্ষাৎকারের ভিডিওতেও বলছিলাম যে এটা ব্যাপারে সরকারের আজকে একটা বক্তব্য আমরা ক্লিয়ার হয়েছি। সেই বক্তব্যটাই দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি শেখ হাসিনা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন আজকে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে বর্তমান বিএনপি সরকারের মনোভাবটা কি। ইউনূস সরকারের মনোভাবটা আমরা জানতাম, মানে যে কোনো মূল্যে মানে একটা কিছু করে চাপিয়ে দেওয়ার যে মনোভাব, সেই মনোভাবটা আমরা দেখেছি, যেটার উদাহরণ খুব সহজেই দেয়া যায়। শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে হো হো করে হাসতে হাসতে তিনি বলেছিলেন এই রায়ে তিনি প্রচন্ড কষ্ট পেয়েছেন। চলুন একটু বুঝে দেখি বর্তমান সরকারের মনোভাবটা কি, তাতে করে বোঝা যাবে যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সাহস করবে নাকি করবে না। থাকবেন দর্শক। বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে সরকারের ভাবনাটা কি, এটা একটু জানার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা সম্পর্কে সরকারের ভাবনাটা পরিষ্কার করেছেন ডাক্তার জাহেদ। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। তথ্য উপদেষ্টা ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন, যদিও এই জাতীয় শব্দগুলো ব্যবহার করে একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠীরা, তবুও ইনসাফ ভালো শব্দ তিনি ব্যবহার করেছেন। তার মতো একজন প্রগতিশীল মানুষ ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন, ন্যায় বিচার শব্দটা ব্যবহার না করে ইনসাফ ব্যবহার করেছেন, সেটা ঠিক আছে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। তিনি বলেন শেখ হাসিনার প্রতি আমাদেরও ইনসাফ থাকবে। খুবই ভালো কথা, এটা একটা ভালো সরকারের উদাহরণ। এখন দেখা যাক যে কিভাবে ইনসাফ থাকবে। সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে তিনি কথা বলেছেন, অনেক কথাই তিনি বলেছেন। র্যাব নিয়ে কথা বলেছেন, র্যাব বিলুপ্ত হবে, মানে র্যাবের নাম চেঞ্জ হবে কিন্তু এলিট ফোর্স থাকবে, অনেক কথাই বলেছেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব, ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে, মানে তিনি আবারও সুযোগ পাবেন এটা মোকাবেলা করার। তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব। যদি তিনি ডিফেন্ড করতে গিয়ে মুক্তিদণ্ড মানে মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান তাহলে সরকার সেটা মেনে নেবে, আর যদি না হয় তাহলে সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ার কাজটা করেছে। এই কথা বলছেন এবং তিনি বলছেন যে তথ্যমন্ত্রী বলেছেন যে আমরা জানি যে কোনো ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়, তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়, তারপর ওটা প্রসিকিউশন পর্যায়ে যায়, তারপরে ওটা একটা লোক অপরাধী কিনা তার বিচারে চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াতে যে কোনো একজন অপরাধী, যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয় এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, অর্থাৎ শেখ হাসিনা যদি চান তাহলে রাষ্ট্র তাকে সহায়তা করবে। এটাই তো ন্যায় বিচার, এটাই তো ইনসাফের কথা বলছে। এবং আমরাও যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের মৌলিক নীতিকে অনুসরণ করব। মানে তথ্যমন্ত্রীও বলেছেন, তথ্য উপদেষ্টাও বলেছেন।
ভালো কথা, ইনসাফ করবেন। এটা একটা মানে আওয়ামী লীগের জন্য একটা ভালো খবর, সুখবর যে শেখ হাসিনা ফিরলেও ওই যে ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড, তার যে আইন করেছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস ধান্দাবাজ আসিফ নজরুল, যে 1 মাস পরে আর আপিলই করা যাবে না, মানে ওখানে ট্রাইব্যুনালের আইন কিন্তু মানে বর্তমান যে প্রক্রিয়া তাতে শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর করা যাবে, কারণ তার আর কোনো আপিলের সুযোগ নেই। ট্রাইব্যুনালের আইন বলছে যে 1 মাস অতিক্রম করলে তিনি আর স্যারেন্ডার করে আপিল করার সুযোগ পাবেন না, তার ওই রায়, ট্রাইব্যুনালের ওই রায় কার্যকর করা যাবে। কিন্তু বর্তমান সরকার বলছে যে তারা ডিফেন্ড করতে দেবে, অর্থাৎ হাইকোর্টে, আপিল বিভাগে এটা নিয়ে যেতে দেবে এবং পরবর্তী প্রক্রিয়া যেভাবে হয় সেভাবে চলতে দেবে। এটা একটা পজিটিভ কথা। তার মানে ট্রাইব্যুনালের যে আইন, সেই আইন বিএনপি সরকারকে আবার পরিবর্তন করতে হবে। এটা ভালো লক্ষণ। এটা আওয়ামী লীগের জন্য একটা মোটা দাগে সুখবর। আবার এমনও হতে পারে আওয়ামী লীগের জন্য এটা একটা টোপও হতে পারে যে এরকম সুন্দর সুন্দর কথা বলছি, ইনসাফের কথা বলছি, তুই বেটা আয় আগে, তারপরে ঝুলাবো। ব্যাপারটা এরকমও হতে পারে। আবার ইনসাফের কথা যখন তিনি বলছেন তখন এই প্রশ্নও কেউ করতে পারেন, যদি সত্যি আপনার সরকার ইনসাফের সরকার হয়ে থাকে এবং সেই মোটিভেশন যদি আপনাদের থেকে থাকে, তাহলে সেলিনা হায়াৎ আইভীর 12টা মামলায় উচ্চ আদালতের জামিনের পরেও তাকে কারামুক্ত হতে দিচ্ছেন না কেন? হাইকোর্টের রুল যে তাকে নতুন কোনো মামলায় হয়রানি করা যাবে না, সেই রুলের বিরুদ্ধে আপনি উচ্চ আদালতে আবার আপিল করতে যাচ্ছেন কেন? এটা কি ইনসাফের মধ্যে পড়ে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করব না। কেন তিনি এই মন্তব্যটি করতে গেলেন, আর এই মন্তব্যটি আসলে কতটা গ্রহণযোগ্য বাস্তবতার নিরিখে? এক্সট্রা জুডিশিয়ালের প্রশ্ন কেন আসছে? মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা কি বুঝি? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এবং অনেকেই তো এরকম আশঙ্কা করে আসছেন যে শেখ হাসিনা যদি কখনো দেশে ফেরেন এই অবস্থাতে, বা তাকে দেশে যদি ফিরিয়ে আনা হয়, তাহলে তিনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হতে পারেন। ধরে নিলাম যে এক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা ডাক্তার জাহেদ বলেননি, তিনি শেখ হাসিনার ক্ষেত্রে যথাযথ বিচারিক প্রক্রিয়া অবলম্বন করা হবে এমনটাই বুঝিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়ায় শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ড বিষয়ে যেই ধরনের মামলা হয়েছে, তাতে যারা আসামি, যাদের বিচারিক প্রক্রিয়া কোনোটি ক্ষেত্রে সম্পন্ন হয়েছে ট্রাইব্যুনালের দিক থেকে, অন্তত সেই বিচারিক প্রক্রিয়াগুলো কি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছে? এর মধ্যে তো দেশে বিদেশে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে। মিস্টার জাহিদ বলছেন, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। একটু মন দিয়ে খেয়াল করব আমরা, পরবর্তীতে যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। এসবের প্রত্যেকটি শব্দ এক একটা বাজে শব্দ, কথাগুলো একেবারে বাজে কথা। বছরের পর বছর অসংখ্য মানুষ যে কারাগারে রয়েছেন, জামিন কেন মেলে না? মামলা বাণিজ্য হচ্ছে, এগুলো সরকার জানে না? যাকে তাকে হত্যা মামলায় জড়ানো হচ্ছে, এখনো হচ্ছে, এগুলো সরকার জানে না? এগুলো ইনসাফ? এই যে শেখ হাসিনার বিচারের কথাই যদি আমরা সুনির্দিষ্টভাবে ধরি, সেই বিচারিক প্রক্রিয়া কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে করতে হবে? ডক্টর ইউনূস এটি করেছিলেন প্রচন্ড একটা প্রতিহিংসার জায়গা থেকে, বা সেখানে তিনি নিতে বাধ্য হয়েছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির চাপে। আমরা নিশ্চিত এই বিষয়ে, কারণ ওই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার সংগঠিত হয়েছে, তাই শেখ হাসিনাকেও ওই ট্রাইব্যুনালের বিচার করতে হবে। এটি অনেক পুরনো কথা, আবারও প্রসঙ্গক্রমে আনতে হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে,
যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে, সব যদি ধরে নিই যে এগুলো সংঘটিত হয়েছে, এগুলো কি দুটি রাষ্ট্রের মধ্যে সংঘটিত কোনো যুদ্ধ, যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এগুলো বিচার করতে হবে? দ্রুত গতিতে যদি বিচার করতে হয় তাহলে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেত। অতএব আমরা নিশ্চিত যে একটা স্পর্শকাতর জায়গাকে কেন্দ্র করে, প্রচন্ড একটা প্রতিহিংসার জায়গা থেকে এই আইসিটিতে, এই ট্রাইব্যুনালে এই বিচারিক প্রক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে। তথ্য উপদেষ্টা আরো বলেছেন যে শেখ হাসিনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে। তার মৃত্যুদণ্ডাদেশ মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটি আমরা মানব, আর যদি না হয় সেটি কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ। মুখে ভালো ভালো কথা আমরা শুনতে যাচ্ছি অহরহ, অসংখ্য মানুষের মুখ থেকে। এই ডাক্তার জাহেদ সাহেবই বলে আসছেন শুরু থেকে, এখন তো তিনি সরকারের প্রতিনিধিত্ব করেন একটি বিশেষ জায়গায়, আওয়ামী লীগ একটা ডাকাতের দল, একটা খুনির দল, এই দলের কোনো রাজনীতি করার কোনো ধরনের কোনো অধিকার নেই। ধরে নিলাম তিনি সত্যি বলছেন, সত্যি তো বলছেন, তিনি তো মিথ্যা বলছেন না। আওয়ামী লীগকে যে ফ্যাসিস্ট বলে উল্লেখ করা হয়, সেই ফ্যাসিস্ট শব্দের অর্থ কি? মানে অন্যের মতামতকে কোনোভাবে গ্রহণ করার মানসিকতা না থাকা, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়া, এই মতাদর্শে যারা বিশ্বাসী তারা বিরোধীদের কোনো ধরনের জায়গা রাখে না, এটাই তো ফ্যাসিস্ট। তাহলে যেখানে একজন ব্যক্তি বলতে পারেন যে অমুক দল, যেই দলের ভিত্তি একেবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, যে দলের সমর্থক কোটি কোটি, সেই দলকে এক নিমেষেই ভ্যানিশ করে দিতে চান কিভাবে কোনো ব্যক্তি? এবং যিনি এই ধরনের মন্তব্য করেন তিনি তো সবচেয়ে বড় ফ্যাসিস্ট। সাংবাদিকদের বিরুদ্ধে যে হত্যা মামলা করা হয়েছে সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের বলেছিলেন যে যারা আটক আছেন সাংবাদিক হিসেবে, তাদের সাংবাদিকদের মধ্যে যারা আটক আছেন তাদের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় নিশ্চয়ই ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবুদের নাম আছে। তো এই হত্যাকাণ্ডগুলো আইসিটিতে চলছে, বিচারিক প্রক্রিয়া। যখন সাংবাদিকদের মুক্তির দাবিটি জোরালো হয়ে উঠছে, তখন আমরা কি দেখলাম? এই সরকারের আমলেই, এটা ডক্টর ইউনূস সরকারের সময় বলছিলাম, এই সরকারের আমলেই 2013 সালে সংঘটিত শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলায় তাদেরকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা সমীকরণ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত ছিলেন বা তাদের পরিকল্পনা ছিল, তেমনটি মনে করা হচ্ছে। কে মনে করছেন? এই আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আবারও সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ধরনের মামলায় এই সাংবাদিকদের জড়ানো হচ্ছে। আচ্ছা, ধরে দিলাম যে তারা শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় জড়িত, এরকম নানান ধরনের এভিডেন্স পাওয়া যাচ্ছে, সেটিও কেন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে? শাপলা চত্বরে যেই রক্তপাতের ঘটনা ঘটেছিল বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যারা দাবি করছেন তাদের ভাষ্য অনুযায়ী যদি বলি, সেগুলো কেন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এর বিচারিক প্রক্রিয়া চলবে? অর্থাৎ ইনসাফ কোথাও নেই। এখন যে বড় বড় গলা করা হচ্ছে সেগুলো ইনসাফ নয়। এগুলো বিচার হল, আমি আগেই বলেছি, এগুলো বিচার হলে জেনারেল কোর্টে হোক কিংবা স্পেশাল ট্রাইব্যুনালে হোক, আইসিটিতে কেন? শেখ হাসিনা ভারতের দু একটি গণমাধ্যমে, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আরো কোনো গণমাধ্যমে তিনি খুব সাম্প্রতিক সময়ে যে ইন্টারভিউগুলো দিয়েছেন, কোনোটি ফোনে, কোনোটি ইমেইলের মাধ্যমে, সেখানে তিনি বারবার বলছেন যে খুব দ্রুত দেশে ফিরে আসবেন তিনি। আমরা জানি না তার এই বক্তব্যের ভিত্তিটা কি, কোন প্রক্রিয়ায় তিনি আসতে চাইছেন, সমীকরণ আসলে কোন দিকে যাচ্ছে আমরা জানি না। যদি তিনি সত্যি এই ধরনের অভিমত প্রকাশ করে থাকেন বা সত্যি তিনি যদি চান
বর্তমান বাস্তবতায় হয়তো সেটি অসম্ভব, কিন্তু ওই যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এবং সমীকরণ আসলে কোন দিক দিয়ে কোথায় গড়াচ্ছে, কোথায় গিয়ে মিলবে, আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না।